যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো রাজনৈতিক সংগ্রামের দিকে অর্থাৎ সশস্ত্র বিপ্লব থেকে সশস্ত্র বিপ্লবের একটা ইম্প্যাক্ট আছে মানুষের মধ্যে, একটা বীরত্বের ভাব জন্মাবে, সমাজে জাগরণ ঘটবে, কিন্তু তার জন্য তো লাগবে বই, তার জন্য তো লাগবে মিডিয়া, তার জন্য লাগবে ইতিহাস। একটা পরাধীন দেশে এগুলো একটা সমাজ পাবে কী করে? সম্ভবই না, প্র্যাকটিক্যালি ভাবতে হবে। কিন্তু রাজনৈতিক আন্দোলন এমন একটা আন্দোলন যে আন্দোলনটার দ্বারা আমরা সাধারণ সমাজকে যুক্ত করতে পারবো। আর ততদিনে ভারতবর্ষের রাজনৈতিক আকাশে উদয় হয়ে গেছেন মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। তখনও তিনি মহাত্মা হতে পারেননি, পরে হয়েছেন। তো মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্য একটা জিনিস তো হয়েছিল যে ইতিহাসের বিভিন্ন যে চরিত্র আছে তাদের ভালো মন্দ, তাদের পক্ষ বিপক্ষ থাকতেই পারে, কিন্তু একটা জিনিসকে অস্বীকার করার কোনো উপায় নেই যে গান্ধীজি ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে একটি মাস মুভমেন্টে পরিণত করতে পেরে জন আন্দোলনের একটা রূপ দিতে পেরেছিলেন। তার আগে পর্যন্ত ব্যাপারগুলো বিচ্ছিন্ন ছিল। তো এবার ডাক্তারজি দেখলেন যে রাজনৈতিকভাবেই তাহলে ভারত ডাক্তারজির মূল উদ্দেশ্যটাই ছিল ভারত মাতাকে স্বাধীন করতে হবে। তো খিলাফত আন্দোলনের সময়ে যখন দেখা গেল যে ভারতের উচ্চ রাজনৈতিক নেতৃত্বরা হিন্দুদের ওপরে যে পরপর অত্যাচার, মোপলাতে গণহত্যা হলো, আজকে আমরা মোপলা বিদ্রোহ পড়ছি, ওটা গণহত্যা হয়েছিল 20,000 হিন্দুকে, এবং সে ভয়ঙ্করভাবে কয়েকটা খুলি পাওয়া গেছে যেটাকে করাত দিয়ে মাথাটাকে কাটা হয়েছে। এইরকম নিকৃষ্ট অত্যাচার অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু গর্জে উঠছেন, কিন্তু বাকি রাজনৈতিক নেতৃত্ব শোনার মতো কানই নেই, বধির তারা। তখনই তো ডাক্তারজির মনের ভাবনার পরিবর্তন হলো যে সবাই বলছে হিন্দুস্তান, হিন্দুদের দেশ, হিন্দুর জন্য বলার এই অবস্থা, তাহলে ভারত যখন স্বাধীন হবে আগামী দিনে, বা ভারতের সে স্বাধীনতার জন্য যে আন্দোলন হচ্ছে, সেই দেশে হিন্দুদের ভাগ্যে কি জুটবে? তার মানে কি আমরা ইংরেজ বা খ্রিস্টানদের যে অধীনে আছি, এখন মুসলমানদের অধীনে ছিলাম, খ্রিস্টানদের অধীনে আছি, তাহলে কি খ্রিস্টানদের অধীন থেকে বেরিয়ে আমরা আবার মুসলমানদের অধীনে যাব? মানে কি আমাদের ভাগ্যটা কি? আমাদের আগামী দিনের আমাদের ভাগ্যাকাশে কী লেখা আছে? সেখান থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভাবনা যে সমাজকে অনুশীলন করতে হবে। অনুশীলন, আজকে আপনি আমরা 10 জন যখন এক জায়গাতে বসবো একসাথে, আপনার মধ্যে অনেক কালো দিক আছে, আমার মধ্যে অনেক কালো দিক আছে, আপনার মধ্যে বহু সাদা দিক আছে, আমার মধ্যে বহু সাদা দিক আছে। আমরা কেউ গুণ এবং দোষের ঊর্ধ্বে নই, আমাদের মধ্যে দোষ এবং গুণের সমাহার হবে। কিন্তু যখন আমরা একটা জায়গাতে যাব, সচিন রাহুল দ্রাবিড়ের মতো খেলে না, VVS লক্ষ্মণ রাহুল দ্রাবিড় নয়, আবার সৌরভ এদের 3 জনের মতো নয়, কিন্তু তারা সবাই একসাথে খেলে ভারতীয় টিমকে জেতাচ্ছে। সমাজের উদ্দেশ্যই তাই যে আমরা একটা টিম, আমরা সবাই আলাদা কিন্তু আমাদের একটা টিম, সমাজ একটা টিম। এবার সেটা সম্ভব কেন? আজকে যদি সৌরভ এবং সচিনের এই জন্য পারফরমেন্স হয়েছে কারণ ওরা একসাথে খেলেছে। ওরা যদি একসাথে না খেলে দুজনে ভিন্ন ভিন্ন প্রান্তে খেলতো, তারপরে দুজনকে হঠাৎ প্যাড পরিয়ে নামিয়ে দেওয়া হতো, ওরা কোনোদিনই খেলতে পারতো না, এই পারফরমেন্স দিতে পারতো না। অনুশীলন সমিতি এটা প্রথম উপলব্ধি করে, অর্থাৎ বাঙালি প্রথম এটা উপলব্ধি করে। আমি যে জায়গাটাতে আসার চেষ্টা করেছি গ্রন্থের মাধ্যমে, যে বাঙালি এটা প্রথম ভাবনা করে যে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে একসাথে চলা, একসাথে কথা বলা, একসাথে শারীরিক করা। সেটিরই বলা যায় হুবহু সেই অনুপ্রেরণাটাকে নিয়ে গিয়ে আজকে সারা পৃথিবীর সবথেকে বড় অরাজনৈতিক সামাজিক সংগঠনের যে বিরাট বড় মহিরু আমরা দেখতে পাচ্ছি, তার যে গোড়া যদি কেউ কখনো খোঁজে, তার যদি কেউ শিকড় কখনো খোঁজে, এবং সেই শিকড়ে বসে থাকা যে গঙ্গোত্রী এই ভাবনাকে প্রতি মুহূর্তে রস দিচ্ছে, সিঞ্চন করছে, সে ভাবনাটা হলো বাঙালির জাতীয়তাবাদ। সেই ভাবনাটা হলো অনুশীলন সমিতির ভাবনা। এটাই আমি আমার 4টি বইয়ের মাধ্যমে যে ইতিহাসকে যে ভিন্নভাবে দেখা, নোংরামি করা, এই সংঘ বা চাড্ডির মানসিকতা অর্থাৎ সনাতনী মানসিকতার মানুষরা কী পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। স্বাধীন ভারত 1947 সালে 15ই আগস্ট স্বাধীন হয়ে যায়, এটাই আমরা জানি, কিন্তু ইংরেজরা যায়। খ্রিস্টানদের আরেকটা পার্ট থেকে গিয়েছিল গোয়াতে, দমনে, দিউয়ে, নগর হাভেলিতে, সেখানে এই চাড্ডিদের কি ভূমিকা, তারা কিভাবে প্রাণ দিয়েছে, তারা কীভাবে কষ্ট করে, এই সকল কিছুই টুকরো টুকরো করে গ্রন্থটিতে আনার একটা চেষ্টা আমি করেছি। বাকি ভালো মন্দ আপনারা যারা পড়েছেন, পড়বেন, তারা বলবেন। ঠিক, এবার
যেটা কথা হচ্ছে যে বাঙালি ভবিষ্যৎ, এটা একটা বিরাট চ্যাপ্টার, সেটা তো এখানে বলা যাবে না। তবে আপনাদের সঙ্গে আমি একটু সংযোজন করে দিই, বাঙালি শুধু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা অনুশীলন সমিতি না, অ্যাকচুয়ালি স্বামীজির ভাবধারাতেই হয়েছিল সব কিছু। মাঝখানে আরেকটি সংগঠন যাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাদার কনসার্ন বলা হয়, এটা হচ্ছে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভা নিঃসন্দেহে। তার মাথাও কিন্তু দুজন বাঙালি, ঠিক। একজনের নাম ডক্টর প্রতুল চন্দ্র চট্টোপাধ্যায়, একজন নবীন চন্দ্র সেন। একদম। তারা ছিলেন লাহোরের হিন্দু ইউনিভার্সিটির, তারাই হচ্ছে ফাউন্ডার। ঠিক ঠিক। তারা 1882-তে এই সংগঠনটি প্রথম করেন। ঠিক। পরে সেটা 1914-তে পলিটিক্যাল রূপ পায়। তার কারণ 14-তে একটা ঘটনা ঘটে, আফগানিস্তান স্বাধীন হয়। এবং এটা আমরা জানিও না যে ওই আফগানিস্তান সরকারের নাম ছিল হচ্ছে আরজে হুকুমতে আজাদিন সরকার। এবার তার পিছনে কে ছিলেন? রাসবিহারী বোস। এবার একটা মজার জিনিস, এই যে চাড্ডি বলে, লাস্ট কনক্লুশন এটা আমি করে দিচ্ছি। এবার মজার খেলাটা দেখুন, এইগুলো আমাদের হিস্ট্রিটা কি হয় দেখবেন, আমরা যে ইতিহাস বই পড়ি সব দিন কেমন বিচ্ছিন্ন পড়ানো হয়। ওই একদিকে মাস্টারদা সেই পাহাড় ইয়েতে লড়ছে চট্টগ্রামে, এইখানে নেতাজি লড়ছে, রাসবিহারী জাপানে বসে আছে। আমার মনে হয় দেখবেন পড়ে কারোর সঙ্গে কারো তো কোনো রিলেশন নেই। এইখানটাই হচ্ছে কনস্পিরেসি। ঠিক। প্রত্যেকের সঙ্গে যুক্ত একদম। এবং এই যে চাড্ডি যে এই ওরা যে এই উপমাটা লাগায়, ওরা নিজেরাই জানে না যে কোথাতেই কি শুরু, কোথাতেই কোথায় শেষ। তার কারণ হচ্ছে মজার জিনিস, এই যে এম এন রায়, যিনি ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি, মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, উনি তো ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি বলেছেন, বলে না ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াই করতে হবে। একদম একদম। সেটা উনি করতে বাধ্য হয়েছিলেন। পরে আবার এসে সাভারকারের কাছে কান্নাকাটি করেছিলেন, জীবনে বেশ প্রায়শ্চিত্ত করেছিলেন, যেমন যোগেন মন্ডল করেছিল শেষে। এখন ঘটনা হচ্ছে উনি কে ছিলেন এইটা আবার কেউ জানানো হয় না। আশ্চর্যভাবে বাঘাযতীনের সহযোগ, উনি বাঘাযতীনের সহযোগ। বাঘাযতীন কি বলেছিলেন যে এইসব অনুনয় বিনয় করে, মানে আপনি স্পষ্ট জানেন কংগ্রেসের তৎকালীন অ্যাক্টিভিটিসকে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন 3 দিনের তামাশা। তখন একটা কংগ্রেস যে মহাসভাগুলো হতো 3 দিন ইটিং সিটিং মিটিং, তারপরে সব ফিটিং হয়ে গেল, যে যার মতো ঘুমাতো। সকলেই তো এলিট ক্লাস, বিশাল টাকা। মতিলাল নেহরুর পোশাক আশাক দেখলেই মাথা খারাপ হয়ে যায়। এই ক্ষেত্রে তখন বাঘাযতীন বলেছিলেন যে সশস্ত্র বিপ্লব ছাড়া দেশ কিন্তু স্বাধীন হবে না। তুমি আমি টাকা, উনি কয়েক লক্ষ টাকা ওনাকে দিয়ে বলছে তুমি রাশিয়া যাও, আর্মস অ্যান্ড অ্যামুনিশন নিয়ে আসো। ঠিক। তা উনি রাশিয়ায় গিয়ে প্রথম একটা লটে কিছু অস্ত্র নিয়ে পাঠিয়েছিলেন, সেকেন্ড লটটা উনি আর পাঠালেন না। উনি করলেন কি, তখন ওই রাশিয়াতে গিয়ে ব্রিটিশ এজেন্টদের সঙ্গে হাত মিলিয়ে উনি লন্ডনে চলে এলেন। ঠিক। এসে উনি কমিউনিস্ট পার্টি খুলে বসলেন। তা এবার ব্যাপার হচ্ছে, তার মানে ওনার লালন পালন কার কাছে হয়েছিল? বাঘাযতীন। আচ্ছা, বাঘাযতীন যে এই যে আজকে আমরা জানি অস্ত্রশস্ত্র শুধু রাশিয়া না জার্মানি থেকে এনেছিল, জাপান থেকে কিছু ফান্ড এসেছিল, এটা কে করছিলেন? বাঘাযতীন তো বসে আছেন উড়িষ্যায়, রাসবিহারী বসু। আচ্ছা, রাসবিহারী বসু আবার এটা অনেকে জানে না, রাসবিহারী বসু যে জাপানে ছিলেন, উনি কোন সংগঠনের দায়িত্বে উনি গেছিলেন? পিএন ঠাকুর নাম দিয়ে তো গেছিলেন, আমরা ইতিহাস পড়ি, কিন্তু উনি সাংগঠনিকভাবে কোন সংগঠনের দায়িত্বে ছিলেন, ওনার ডেজিগনেশন কি ছিল এটা আপনি বলুন, কারণ আমি একটু হালকা হালকা শুনেছি, কিন্তু আপনি সঠিকভাবে। উনি ছিলেন জাপানের হিন্দু মহাসভার প্রেসিডেন্ট, সভাপতি, এবং ওখান থেকে উনি অপারেট করতেন। ঠিক অপারেট করতেন। এই বাঘাযতীনকে সব রকম সাহায্য উনি পিছন থেকে, যেমন নেতাজি করেছেন, তার আগে বাঘাযতীনকেও করেছেন। ঠিক। মাস্টার দিকেও করেছেন। এবার এইগুলোকে তার মানে কি ইনডাইরেক্টলি এই যারা আমাদের চাড্ডি বলছে তাদের যিনি প্রপিতামহ এম এন রায়, তিনিও লালিত পালিত হয়েছেন এক চাড্ডির দ্বারায়। এইরকম যেমন ওরা বলে না বলশেবিক বিপ্লব, মেনশেবিক বিপ্লব, এই আমি এর আগে একটা এতে বলেছিলাম, ওরা যে বলশেবিক, প্রথম তো মেনশেবিক হয়েছিল, বলশেবিকরা গিয়ে মানে ওদের যদি জিজ্ঞেস করা হচ্ছে বলশেবিক মানে কি, ওরা জানি না। মেনশেবিক মানে কি জানি না। হ্যাঁ, বামপন্থী শব্দ কোথা থেকে আসো জানি না, আলাদা আমি এপিসোড করব। কিন্তু যেটা ওরা এটা ইভেন জানে না যে ওই বলশেবিক বিপ্লবের বছর 10 আগে লন্ডনে স্বয়ং স্ট্যালিন লেনিন বসবাস করেছিলেন, ওখানেই ব্লুপ্রিন্ট তৈরি হয়। তার মানে এই বুর্জোয়া শ্রেণীর উৎখাত করার জন্য তার ব্লুপ্রিন্ট তৈরি হয় বুর্জোয়াদেরই প্রাণকেন্দ্র। শুধু তাই না, যেখানে জার তৎকালীন ইউরোপের অন্যতম শক্তিশালী রাজা, তার এগেনস্টে কিছু কৃষক শ্রমিক কাস্তে হাতুড়ি নিয়ে লড়াই করে জিতেছিল, এই তো গল্পে গরু গাছে ওটার থেকে বেশি। তাহলে আর্মস অ্যামিনিশন কে দিয়েছিল? ওই কর্পোরেশন, রথচাইল্ড কর্পোরেশন, রকফেলার কর্পোরেশন, তারা দিয়েছিল। আগে উল্লেখ করলেন যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, তাদের টাকায়, মানে তোমরা আবার বুর্জোয়ার টাকায় নিয়ে গিয়ে বুর্জোয়াকে উৎখাত করছো। ঠিক। তোমরা আবার বুর্জোয়া তন্ত্রের প্রতিষ্ঠা করলে সেই
তবে দাদা একটা অনুরোধ আছে, এই বিষয়টা নিয়ে কিন্তু একদিন একটা বিস্তৃত আপনাকে বর্ণনা, মানে প্রত্যেকটা পর্ব ধরে ধরে একদম সেটা করবো, সেটা নিয়ে একটা আলাদা। তার মানে কি ঘটনা হচ্ছে, বাঙালি না এই মাঝখানে গেরা করে ফেসে গেছে। ঠিক, এই যে একই সঙ্গে জিও পলিটিক্স, একই সঙ্গে বাঙালির ভিতরে একটা বিপরীত স্রোত, তার সঙ্গে এই ব্রিটিশদের একটা খুব মানে ডার্টি পলিটিক্স, এবং সেই সঙ্গে এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই। এই যে আপনি বললেন না যে ট্রায়াঙ্গেল, মহারাষ্ট্র, পাঞ্জাব, বাংলা। সাভারকার একটা কথা খুব ভালো বলতেন, কথা ওনার খুব ক্লোজ কিছু লোককে যখন বলতো যে, বলা হতো যে, একজন প্রশ্ন করেছিলেন যে এই যে ভারত ভাগ হয়েছে এর জন্য তো আপনারাই দায়ী, অর্থাৎ হিন্দু মহাসভা বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক আপনারাই দায়ী। ওনার প্রথম কথা হচ্ছে যে তুমি ভুল করছো, ভারত ভাগ হয়নি, ভাগ হয়েছে বাংলার পাঞ্জাব। ঠিক। কেন এবার এই বাংলা পাঞ্জাব কেন ভাগ হলো? এটা একটা অসাধারণ একটা পর্ব এটা। হ্যাঁ, এবার এই যে ধর্মের ভিত্তিতে বা জাতির ভিত্তিতে দ্বিজাতি তত্ত্ব শুধু বাংলার পাঞ্জাবি ছিল, সারা ভারতবর্ষে এই দুটো হায়দ্রাবাদে ছিল না, উত্তরপ্রদেশে ছিল না, দক্ষিণে ছিল না, কেরালায় ছিল না। তাহলে হোয়াই বেঙ্গল অ্যান্ড পাঞ্জাব? এর পিছনে কনস্পিরেসি সাংঘাতিক। দেখুন আজকেও ভারতবর্ষের মধ্যে এই দুটো স্টেট সবচেয়ে অস্থির। এই প্রসঙ্গে আরেকটা জিনিসে আমি যখন গবেষণা করা শুরু করলাম দাদা, ওই সময় ন্যাশনাল হেরাল্ড পত্রিকাতে জওহরলাল নেহরু কৌটিল্য ছদ্মনামে আর্টিকেল লিখতেন। ওনার ছদ্মনাম কৌটিল্য ছিল। কৌটিল্য ছদ্মনামে উনি 1900 খুব যদি ভুল না করি 41 বা 42 উনি একটি আর্টিকেল লিখেছিলেন, যেটাতে স্ট্যালিনের মূল যে ভাবনা, যে ভাষাভিত্তিক ভারতবর্ষকে 7টি খণ্ডে বিভক্ত করে দেওয়া, এবং এটারও এই যে যোশী, তারপরে ওই গঙ্গাধর অধিকারী ইত্যাদি যে গণ্যমান্য যে বামপন্থী নেতাদের পায়, তারা যে তাদের বিগ বস তার অভিমত অনুযায়ী চলবেই, এটা খুব স্বাভাবিক। এবং এটা তো আমার বলা কথা না, এটা কৌটিল্য, মানে আজকে তো সবাই জেনে গেছি কৌটিল্য মানে জওহরলাল নেহরু, তখন না হয় জানতাম না। জওহরলাল নেহরুর মতো সমাজতন্ত্রকে ভালোবাসা ব্যক্তি, যার জীবনের ভাবনাটাই সমাজতান্ত্রিক ভাবনা, তিনি যখন ন্যাশনাল হেরাল্ড পত্রিকাতে কলম ধরতে বাধ্য হয়েছিলেন এই কনস্পিরেসির বিরুদ্ধে, তার মানে এটা তো ঠিক যে ভারতকে দ্বিখণ্ডিত নয়, ভারতকে কয়েকটা খণ্ডে ভাগ করার যে পরিকল্পনা, তার মূল উদ্গাতা বামপন্থীরাই। একদম, সেটা তো করেছে। এবার যখন এটা না করলো, ওরা যেটা করেছে, দেখুন বিপ্লবের দুটো পিঠ। আমি মহারাষ্ট্রে পারিনি, কেন পারিনি সেটা শিবাজী মহারাজের জায়গা কিনা, সেই কারণে কিনা, মারাঠিদের সেই দেশপ্রেম, জাতীয়তাবাদ একটা, আপনি এটা ভালো বলতে পারবেন, আপনার জীবনের একটা মূল্যবান পর্যায়ে ওখানে কেটেছে। কিন্তু যেটা করেছে বাংলার পাঞ্জাব, যত লিডারশিপ, বীর সাভারকার জি, এরা তো ঢিংড়ে পরে এসছেন, তার অনেক আগে তো বাংলার পাঞ্জাব অ্যাক্টিভলি। এই দুটোকে ওরা কৌশলে কিন্তু ধ্বংস করেছে, এবং দুটোই দেখুন এটা কিন্তু কমিউনিজম ইমপ্ল্যান্ট করা হয়েছে। ঠিক, হ্যাঁ, করে দেখুন দুটো প্রভিন্সকে পুরো শেষ করে দেওয়া হয়েছে, এবং জাতিসত্তাকেও বিনষ্ট করে দেওয়া হয়েছে। মানে বাঙালি কোথা থেকে এসছে, কেন, কি আমরা জানি না। আমরা কেন বাঙালি মাছ ভাত খাই, আমরা ধুতি পাঞ্জাবি পরি বা দুর্গাপুজো করি, এই জন্য আমরা বাঙালি। পাঞ্জাবিদের মতো এরকম উগ্র জাতিসত্তা সম্পন্ন জাতি শুধু বামপন্থার পাল্লাই পড়ে আজকে নিজেদের জাতিসত্তার ভুলে গিয়ে খলিস্তান, হেটা সেটা এবং ভারত বিরোধী প্রোপাগান্ডা, আজকে গুরু গোবিন্দ সিং, গুরু অর্জুন সিং এই হিন্দু ধর্মের জন্য প্রাণ দেয়াল যে গুরুরা, যাদেরকে আমরা প্রণাম করি, পুজো করি, আজকে যদি তারা বেঁচে থাকতেন তারা হয়তো অঝরে কাঁদতেন। তাদেরকে অস্বীকার করে তারা এখন বব্বর খালসা, হ্যাঁ বব্বর খালসা অর্থাৎ খালিস্তান। হ্যাঁ, এই যে পুরো এমনকি এই ঘটনাটা শুনে স্বর্ণ মন্দিরে একজন ভারত মাতা কি জয় বলেছিল, তাকে বার করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে কোন জায়গায় বামপন্থা কতটা বিষাক্ত হতে পারে, এটা দেশ বিদেশ এমন ভাবে চলে এসছে। এবার ওই একটা কথা আছে না, এই বন্যরা বনে সুন্দর, ঠিক ঠিক, শহরে নয়। এই ক্ষেত্রে বামপন্থীরা বোধহয় ওই রাশিয়ার জন্য ঠিক ছিল, ঠিক, হ্যাঁ, বা ইউরোপের কিছু অংশে ঠিক, ভারতের জন্য একদমই না। সেটা এখন কেউ হয়তো জোর করে সেটা চাপাবে, হ্যাঁ এটা তো এই আছে ওই আছে, অনেক যুক্তি দেখাবে, কিন্তু ইতিহাসকে তো অস্বীকার করা যাবে না। ইতিহাসকে তো করতেই হবে, কারণ তোমরাই এই তোজোর কুকুর থেকে শুরু করে পঞ্চম বাহিনী এসব করেছিল। শুধু তাই না, একদম প্রমাণিত আছে রাসবিহারী বোসের প্রচুর প্ল্যানকে তারাই ফেল করে দিয়েছিল, নেতাজির অনেক প্ল্যানকে তারাই, এই যে নেতাজির ভিতরে ব্রিটিশ গুপ্তচর তারা ঢুকিয়ে দিয়েছিল। ঠিক, নেতাজি মুভমেন্ট সব জানতো ব্রিটিশ, ঠিক, কিন্তু করেনি কেন? তারা দেখতে চাইছিল যে পিছনের শক্তিটাকে। ঠিক ঠিক, পরে যখন দেখলো যে আমরা যেটা ভাবছি তা নয়, অ্যাকচুয়ালি ও নেতাজিকেও যারা সাহায্য করছে তারাও নেতাজি ভালো চায় না। ঠিক, একদমই। যখন ব্রিটিশ এটা দেখলো যে এই লোকটা শুধু নিজের চেতনা, নিজের ঊর্জা এবং মানুষের ভালোবাসার জোরে চলছে,
এবং এটা তো মানে ওই আলোচনা করলে আপনাদের মতো মানুষদের সঙ্গে যেটা হয়, ধরুন আমরা একটু আগে আলোচনার পর্বে একটা কথা দাদা এসেছিল আমাদের, যে 1920-তে এম এন রায় ভারতের বাইরেই সিপিআই প্রতিষ্ঠা করলেন, 1925-এ মূল পথ চলাটা শুরু হলো। এবার 1925 সাল থেকে যদি আমি সব কিছুকে বাদ দিই, অর্থাৎ যে সশস্ত্র বিপ্লবের যে ধারা HSRA করছে, ওদিকে আমাদের অনুশীলন সমিতির যে ফ্র্যাকশন, তাকে টুইস্ট করার তো বহু চেষ্টা, বারীন ঘোষকে করা, অরবিন্দ ঘোষ এক প্রকার সংসারই ত্যাগ করে দিয়ে পন্ডিচেরিতে নিজেকে সেটেল ডাউন করলেন, অর্থাৎ এই একটা ধারা যেমন চলছে, ওদিকে রাজনৈতিকভাবে কংগ্রেসের ধারাটা চলছে। তো আমরা যদি মানে আমার খুব জানার ইচ্ছা হয়, সেই ইচ্ছা থেকেই আমি যখন দেখার চেষ্টা করেছি যে আচ্ছা সিপিআইয়ের তো তার মানে অস্তিত্ব ছিল 1925 সাল থেকে, তাহলে 1925 থেকে ভারতের স্বাধীনতা 1947, তাহলে 22 বছর হাতে পেয়েছে এরা। এই 22 বছরে সিপিআই ভারতের স্বাধীনতার জন্য কি করেছে? হ্যাঁ, করেছে। এটা হচ্ছে 1946 সালে শহীদ মিনারে সামনে ওখানে একটা মিটিং হয়েছিল। মিটিংয়ে মুসলিম লীগের সঙ্গে যৌথভাবে ওনারা ঘোষণা করেছিলেন যে কান মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, আগে পাকিস্তান দিতে হবে, তারপরে ভারত স্বাধীন হবে। ওনারা করেছিলেন অবশ্যই। এখন 21 বছর পরে গিয়ে ওটা করেছে। হ্যাঁ, শুধু করেননি, শুধু তাই না, আরো যেটা সাংঘাতিক কাজ করেছিলেন ওনারা, 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়, 15ই আগস্ট ভারত, ও নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেটা ডকুমেন্টেড আছে, নির্দেশ দেওয়া হয়েছিল যারা নিজেদেরকে কমরেড মনে করবে তারা নিজের বাড়ির ওপর পাকিস্তানের ফ্ল্যাগ ওড়াবে। একদম একদম। এবং পাকিস্তানের ফ্ল্যাগ তারা উড়িয়েছিল। আমি মনে করি, আমি আর অন্য কিছুতে যাচ্ছে না, তাদের আইডিওলজি ঠিক ভুল কতটা, কিন্তু যদি আমার এটা ঐতিহাসিক ডকুমেন্টেড, এটা এখনো দেখুন সরকারিভাবে আনা হয়নি কোনোদিন, আমি সেই জন্য যদি কথাটা বলছি, নাহলে আমি বলতাম এটা একদম প্রুফ, যেহেতু এটাকে স্বীকার করছে না ভারত সরকার, এটাকে এখনো আনেনি, এটা আমরা বাইরের কিছু রেফারেন্স থেকে পাচ্ছি। আমার কথা এইটা যদি ঠিক হয়, আমি মনে করি এই সংগঠনটি অন্তত ভারতবর্ষে একদম টোটালি ব্যান করা উচিত। এদের শুধু ব্যান না, এদের ভারত নিয়ে কোনো কথা বলার অধিকার নেই। ঠিক, কারণ তোমরা কমপ্লিট দেশদ্রোহী। তোমরা যদি এই কাজটা করে থাকো, হ্যাঁ, তোমরা যদি পাকিস্তানি স্বাধীনতা নিজের বাড়ির উপর পাকিস্তানের ফ্ল্যাগ ওড়াও, আর তোমরা এই দাবি করেছো যে কানমে মেরি মুখ মে লড়কে লেগে পাকিস্তান, তাহলে আজকে তোমাদের ভারতের তুমি এই বুর্জোয়া বলো, আর তুমি এই সাকুলেত গোষ্ঠীর জন্য লড়ছো, এই তুমি খেটে খাওয়া মানুষের জন্য লড়ছো, তোমার অধিকার নেই, এসব কথা বলারই অধিকার নেই তোমার। অবশ্যই তাই। কারণ তোমার, তাহলে আমি বলবো, তোমার জন্মই হচ্ছে দেশকে ধ্বংস করার জন্য। মানে এটা তুমি এরা করেছে দাদা। এবং এই ঘটনাগুলো দেখুন, মুশকিল হচ্ছে কি, এইগুলো মানে এই যে বললেন যে আমাদের প্রধানমন্ত্রী উনি নিজে একজন সোশ্যালিস্ট, মানে সোশ্যালিস্ট কথাটা আমি এটাকে মনে হয় ছোট করা হয়, কমিউনিস্ট। হ্যাঁ, সোশ্যালিজম ব্যাপারটা কিন্তু অন্য জিনিস, হ্যাঁ, ওটার অনেক ভালো দিক আছে। সোশ্যালিজম আর কমিউনিজম এক জিনিস নয়। রুশো যে সোশ্যালিজম কথা বলেছিল তার সঙ্গে কিন্তু মার্ক্সের কোনো মিল নেই, রুশো দর্শনের সঙ্গে এদের তো কোনো মিল নেই। এবার ঘটনা হচ্ছে এইটা যদি এখন এখানে এই আমাদের প্রধান জওহরলাল নেহেরু, জহর মানে রত্ন হয়, জহর মানে বিষও, কোনটা তিনি সেটা ভারতবর্ষের লোক জানে। উনি বিষ না, উনি রত্ন, তবে বিষাক্ত রত্ন তো বটে, রত্ন হলেও বিষাক্ত হয়তো, তাই আমি বলছি না, এটা মানে নিন্দুকেরা বলে, উনি হচ্ছেন বিষাক্ত রত্ন। হ্যাঁ, যদিও এটা একটু অলংকার জুড়ে দিই, যে জহর ব্রত যেটা পালন করা হতো সেখানে ওই আংটি চুষেই আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো তারা হয়তো বুঝতে পেরেছে যে ভবিষ্যতে এরকম একজন অরিজিনাল জহর আসবেন, রত্ন চুষে যে মারা যায় ওটা তার প্রমাণ রাজস্থানে আছে। ওনার তো একটাই টার্গেট ছিল, যেভাবেই হোক উনি নোবেল প্রাইজ পাবেন, তাতে ভারত 7 কেন 70 টুকরো হোক না। যার জন্য আপনি জানেন যে স্বাধীনতার পরে আমেরিকা ডাইরেক্ট অফার দিয়েছিল ভারতকে যে তোমরা ইয়ের মধ্যে, অর্থাৎ নিরাপত্তা পরিষদে আমরা সাপোর্ট করছি, চলে এসো। উনি গিয়ে বললেন না, চীনকে দিয়ে দাও। অদ্ভুত, মানে এরকম আত্মঘাতী সিদ্ধান্ত পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী প্রাগৈতিহাসিক যুগ থেকে আজ পর্যন্ত দেখলে কখনো এরকম পাওয়া যায় না যে এরকম ঘটনা। এবার বোঝা যাচ্ছে, আপনি যে বলছিলেন যে বাঙালি কেন এটা এলো, শুধু বাঙালি যে আজকে বঞ্চনার জায়গায় একটা খাদে এসে পৌঁছেছে, সেটা সবটা বাঙালির দোষ না, অনেকটা আছে। তার পিছনে চক্রান্তটা অনেক ডিপ সিটেড, অনেক গভীর থেকে। মানে
পাঞ্জাবি, এই যে বললাম পাঞ্জাবকে ধ্বংস করে, যে তিনটে ট্রায়াঙ্গল, মহারাষ্ট্র কি করলো, বাণিজ্য টাণিজ্য দিয়ে ভুলিয়ে দিল ওদের। আপনি খেয়াল করুন, আজকে মুম্বাই হচ্ছে ক্যাপিটাল সিটি তো ভারতে, তা ওদের করলো কিছু ডেভেলপ টাকা পয়সা দিয়ে না, ওদের বিচ্ছিন্ন করে দিল। ওদের যে শিবাজী মহারাজ যেটা করে দিয়ে গেছিলেন, ওইখান থেকে কিন্তু আপনি একটা লেগাসিটা বিরাট কাজও করেছে। হ্যাঁ করেছে। এবার পরবর্তীকালে বালাসাহেব ঠাকরে উঠেছেন, সেগুলো পরবর্তীকালে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, মহারাষ্ট্রটা একটা এমন জায়গা, তার ভৌগোলিক অবস্থান, সেটা কোনো বর্ডারে সীমান্তে। ঠিক ঠিক ঠিক। এবার এদের ভয় হচ্ছে, যদি বাংলার পাঞ্জাব যদি ঠিক থাকতো আর এটা সীমান্তবর্তী, এরা কিন্তু আরো যদি বিস্তার লাভ করতো, কারণ আপনি জানেন গ্রেটার বাংলা কিন্তু গ্রেটার বাংলাদেশ নয়, বাংলাভাষী পাকিস্তান, গ্রেটার বাংলা কিন্তু আরাকান পর্যন্ত, হ্যাঁ বারামা পর্যন্ত। আর ওদিকে গ্রেটার পাঞ্জাব বললে একদম পারস্যতে চলে যাচ্ছে। একদমই তাই। এরা যদি আরো বিস্তার লাভ করে ভবিষ্যতে, এতে হাতে যদি ক্ষমতা আসে, ধরুন আজ পাঞ্জাব যদি পুরোটা থাকতো, তার যে এমপি এমএলএ, বাংলা যদি পুরোটা থাকতো, তার যে এমপি, তাহলে কি হতো, বাংলার পাঞ্জাবি ভারতবর্ষ চালাতো। তাহলে ভারতবর্ষে অনেক স্টেটে অনেক লোক, আমি স্টেট বলছি না, কিছু শ্রেণী যারা, আমি কথাটা খুব ইউজ করি বিশেষণটা, করে খাওয়া ফোড়ে, এই যে বিষাক্ত জহর, এই করে খাওয়া পোড়েদের, তাদের অ্যাকচুয়ালি তারা বলতে পেত না। ঠিক এই কারণেই তারা বাংলাকে ধ্বংস করলো, পাঞ্জাবকে ধ্বংস করলো, এবং এই বঞ্চনা ইতিহাস এখনো চলছে। ঠিক। এখন জানি না, তবে আশা করি যে একটা জাগরণ, কিন্তু ভিতরে একটা চোরা কারেন্ট চলছে। ঠিক। মানে বারুদের স্তূপ হয়ে আছে, একটা স্ফুলিঙ্গ দরকার ঠিক সময়, সেটা আশা করি ভবিষ্যতে হবে। এবং সেই আশা নিয়ে আমি জানি যারা আজকে চাড্ডি বলছে, তারাই একদিন আগুন লাগাবে, ঠিক আছে, নিজের চাড্ডিতে লাগাবে আর কি, অন্যেরটা না হলো। তা এবার ঘটনা হচ্ছে যে আমরা সেই জন্য অপেক্ষা করব, সেই দিনের জন্য, যদি আমরা বেঁচে থাকি। আর নাহলে আজকে যে আমরা বক্তব্য যেগুলো বলে যাচ্ছি, এটা তো স্যাটেলাইটে থাকবে, আমরা হয়তো সেদিন থাকবো না, কিন্তু এই কথাগুলো থাকবে। এবং সেদিন মানুষ কিন্তু রিয়েলাইজ করবে, শুধু তা না, তারা এগিয়ে আসবে এবং কাজ করবে। এটা আমাদের বিশ্বাস যে আমাদের অ্যাক্রোপলিসটা এটা একটা শুধু চ্যানেল না, এটা একটা প্ল্যাটফর্ম, যেখানে মানুষ আবার নতুনভাবে সোজাভাবে সত্যি কথা বলা শুরু করবে। ঠিক। এবং এইভাবেই রেভলিউশন হবে। যাই খুব ভালো লাগলো। আজকে কনক্লুশনে তাহলে কি দাঁড়াচ্ছে, সেটা আপনি বলুন কনক্লুশনটা। হ্যাঁ, ধন্যবাদ দাদা। যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম, আমাদের চিন্তার মেন জায়গাটা ছিল বাংলা এবং বাঙালি জাতীয়তাবাদ, এবং পরবর্তীকালে আপনি তার সাথে আমার বইটিকে যুক্ত করে দিলেন। সব মিলিয়ে আমাদের আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্টে আপনারা জানাবেন। এবং আলোচনার প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক দিক নিয়ে দাদা আলোচনা করেছেন, এবং প্রশ্নকালে হয়তো আমিও কিছু কিছু জিনিস ছুঁয়ে যেতে পেরেছি। এর মধ্যে আপনাদের বিবেচনাতে যেটা লাগছে যে এই বিষয়টা নিয়ে আরও বেশি আপনারা জানতে চেয়েছেন, বিশেষ করে আপনাদের যদি ভারতীয় ইতিহাসের যে বিভিন্ন পর্যায়, সেটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক্যালি, তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দাদা শ্রেয়াংশু দাশগুপ্তদাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ আজকের এত সুন্দর একটি পর্ব আমাদের উপহার দেওয়ার জন্য, এবং আগামী দিনে এই একই প্রকারের আরও বহু বিষয় নিয়ে আমাদের সমাজকে আপনি সমৃদ্ধ করুন, চেতনা দিন, সেই আশা রইল আপনার কাছে। আমরা সবাই। হ্যাঁ, নমস্কার। নমস্কার।